ওই দিন নাজিমকে আমি বললাম, নাজিম, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আহ, নিজের ব্যক্তিত্ব ধরে রাখা, ব্যক্তিত্ববান একজন মানুষ হওয়া। তো নাজিম আমাকে বললো যে মতিউর ভাই, তুমি এত ব্যক্তিত্ব ধরে রেখে কি লাভ হইলো, কি লাভ হবে? আহ, বিয়ে তো করবা একটা খাওয়া মাল, সরি ফর স্ল্যাং। মানে বিয়ে তো করবে আরেকজনে ইউজ করা একটা মেয়েকে, মানে এমন একটা মেয়েকে যে হচ্ছে মানে আমি বল আমার এই ব্যক্তিত্ব ধরে রাখা মানে হচ্ছে যে এই যে বারবার মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে বিভিন্ন ছেলেদের সাথে কথা বলা, বিভিন্ন মেয়েদের সাথে কথা বলা, ছেলে হয়ে মেয়েদের সাথে কথা বলা, তারপর আহ, মানে একের পর এক প্রেমে জড়ানো, পর এক, মানে মানে আমি ছেলে তো একটা মেয়ের সাথে কথা বলা, ঘুরতে যাওয়া যাওয়া ডেট করা, তো এই ফ্লার্ট করা, এইগুলো আর কি। তো আমি বলছি যে এইগুলো না করে এগুলো করার চাইতে জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের ব্যক্তিত্বটা ধরে রাখা আর কি। তো নাজিম বললো যে ব্যক্তিত্ব ধরে কি লাভ হবে, কারণ যখন আপনি বিয়ে করবেন তখন তো আসলে আলটিমেটলি এমন একটা বিয়ে করবেন, ব্যক্তিত্বহীন মেয়েকে আপনি বিয়ে করবেন। এখন এই কথাটা শুনে আমি তখন আর কিছু বলতে পারিনি, কারণ আমার কাছে কোনো উত্তর ওই মুহূর্তে ছিল না। কারণ এটা একদিক থেকে যদি আপনি খুব মানে রিলিজিয়াস পার্সন হন, আপনি এটা বিশ্বাস করতে পারেন যে যে আপনি যদি ভালো মানুষ হন, আপনি যেন আল্লাহ ভালো মানুষই রাখবেন। আপনি যদি জেনা ব্যভিচারে লিপ্ত না হন, আল্লাহ আপনার জন্য এমন একজনকে রাখবে, এমন একজন নারী রাখবে যে হচ্ছে জেনা ব্যভিচার থেকে দূরে ছিল। এই ধরনের বিশ্বাস রাখা ভালো, তাহলে মুমিন ব্যক্তিরা সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখে এবং তার অন্তরের প্রশান্তি পায়। এখন এই জিনিসটা আসলে সবসময় ট্রু না, রিয়েল লাইফে আসলে সবসময় জিনিসটা সত্যি হবে না। অনেক ভালো মানুষ তাদের জীবনে খারাপ মানুষের সম্মুখীন হয়, আল্লাহ পরীক্ষা করেন। অনেক ভালো ছেলেরা তাদের জীবনে এমন মেয়েদের সাথে তাদের বিয়ে হবে যারা হচ্ছে এদের আগে অনেক ছেলেদের সাথে প্রেম করেছে, ফ্লার্ট করেছে, হয়তো পরবর্তীতে তারা ভালো হয়ে গিয়েছে, এটা খুব ভালো একটা ঘটনা। এই জিনিসটা হয় কারণ হচ্ছে কি, আর আমরা এমন একটা সময় বসবাস করি, আগে যেরকম ছিল যে আমি শুধুমাত্র আমি আমার বাউন্ডারিতে লিমিটেড ছিলাম, তাই না? এখন দেখা যায় আমি কিন্তু শুধু আমি বাউন্ডারিতে না, আমি চাইলে আমার এলাকা থেকেও অনেক দূরের একটা মেয়ের সাথেও কিন্তু ফেসবুক মেসেঞ্জারে তার সাথে কিন্তু ফ্লার্ট করতে পারি, আর তার সাথে কিন্তু প্রেম ভালোবাসা এগুলোতে আমি জড়িত হয়ে যেতে পারি। তো এখন এই জিনিসটা অনেক সহজ হয়ে গেছে। আগে যেমন ছিল যে ধরেন পাশের বাসায় একটা মেয়ে থাকে, so তার সাথে আমি দেখা করা ছাড়া কোনোভাবেই কিন্তু সম্ভব না তার সাথে কমিউনিকেট করা। তো এখন দেখা যাচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপে কোনোভাবে তাকে যদি পাওয়া যায়, তাহলে খুব ইজিলি কিন্তু তার সাথে ফ্লার্ট করা যায় আর কি। তো এখন বিষয়টা অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে। এই কারণেই মানে হাজব্যান্ড হচ্ছে তার ওয়াইফকে দেশে রেখে বিদেশ যেতে খুব ভয় পায়, এবং এগুলো নিয়ে খুব রটনাও হচ্ছে প্রচলিত আছে আর কি। আহ, তো আমি যেটা বলতেছিলাম যে এখন আমরা এমন একটা যুগে বসবাস করি, এই যুগে এমন মেয়ে পাওয়াটা হচ্ছে খুবই কঠিন, এবং যদি পান তাহলে আপনি আপনার ড্রিম গার্ল পেয়ে গেলেন। আর না পাওয়াটাই আসলে স্বাভাবিক, কারণ আম, আমার মনে হয় এই ধরনের বিশ্বাস না রাখা মনের ভিতরে যে আমি যদি খুব ভালো হই তাহলে হচ্ছে আমি একটা ভালো মেয়ে পাবোই, যে আসলে কখনো প্রেম করিনি, মানে আমার এটা হচ্ছে আমি আমার লাইফে কখনো প্রেম করিনি। তো আমি চাই যে এমন একটা মেয়েকে বিয়ে করতে যে আসলে কোনো সময় প্রেম করেনি। আমি কোনো মেয়েদের সাথে কখনো কথা বলি না, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে কোনোভাবেই কথা বলি না, কমিউনিকেট করি না। এখন যখন ভার্সিটিতে এসেছে, দেখা গেছে যদি মেয়ে আসে তাড়াতাড়ি মাথা আমি নিচু নামিয়ে ফেলি। তো নামিয়ে হচ্ছে আমি ভার্সিটিতে চলে যাই, কখনো চোখ চোখ রাখি না, কমিউনিকেট করি না। আরেকটা হচ্ছে যদি কোনোভাবে কোনো মেয়ের সাথে শরীর ধাক্কা লেগে যায়, তখন হচ্ছে খুব শরীরকে সরিয়ে রাখি, অথবা এমনভাবে মনকে শক্ত করে রাখি যেন ওই ধাক্কাটা, ওই টাচটা লাগার ফলে আমার ভিতরে আমি কোনো ফিলিং কনজিউম না করি আর কি। তো সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে অনেক মেয়েরা হচ্ছে আমাকে যখন মেসেজ করে, অনেক না, আমি সোশ্যাল মিডিয়া ইউজ করি না, শুধুমাত্র টেলিগ্রামটা আর জিমেলটা, মেলটা ইউজ করি। তো মেসেজ দেয় তখন কিন্তু আমি আর রিপ্লাই দিই, সাধারণত রিপ্লাই দিই না। যদি কাজের হয় তখন হচ্ছে, বা তার কোনো হেল্প লাগে তখন হয়তো আমি দিই, খুব আঁটো করে দিই আর কি। সো এখন আমি আম, চাই যে আমারও এমন একটা মেয়ে আমার মতোই, যে আসলে কখনো কোনো ছেলের সাথে কখনো প্রেম করে নাই, কখনো কথা বলে নাই, আমার মতো একটা ছেলে। এখন বিষয়টা হচ্ছে আমি এই ধরনের বিশ্বাস আসলে আপনার জন্য হেলদি না, এটা বিশ্বাস করা। কারণ হচ্ছে আপনি যদি বিশ্বাস করেন আমি ভালো ছিলাম, আমি আমার লাইফে একজন ভালো মেয়েকেই পাবো, ভালো পার্টনারই পাবো আমার মতো একজন ফ্রেশ, যার কোনো পাস্ট ছিল না, তাহলে যেটা হবে বিয়ের পর যদি আপনি সামহাও জানতে পারেন যে আপনার প্রেমিকার
আপনার প্রেমিকা এর আগে একটা ছেলের সাথে ফ্লার্ট করতো, তার এক্স সম্পর্কে জানতে পারেন, অথবা ওই বিভিন্ন ছবি বা মেসেজ আপনি সামহাও পেয়ে যান, তাহলে বৈবাহিক জীবনের পরবর্তী জীবনটা আপনার খুব কষ্টের যাবে। এবং আপনি ওই আপনার ওয়াইফের প্রতি, আপনার পার্টনারের প্রতি দেখবেন আপনি জাস্টিস করতে পারবেন না, তাকে সবসময় আপনি খোটা দিবেন, তাকে বলবেন যে তুমি তো একটা খারাপ মেয়ে, ব্যক্তিত্বহীন মেয়ে। সে যদি কোনো কাজে ভুল করে তাহলে আবার তার পাশ টেনে আনবেন, মানে হচ্ছে আমি ভালো ছিলাম তাই আমি ভালো মেয়েই রিজার্ভ করি, ভালো মেয়েই পাবো, ভালো মেয়েই চাই। তাহলে আপনার যদি ওরকম মেয়ে যদি আপনি না পান আপনার মতো, বা বিবাহের পর যদি আপনি জেনে ফেলেন সামহাও, জেনে যাওয়াটা খুব সহজ, তারা এসে আপনাকে বলে দিতে পারে, বা তারা কোনোভাবে যদি আমার মেসেঞ্জার একটু কমিউনিকেট করে আপনি যদি জেনে ফেলতে পারেন, তাহলে আপনার জীবনে আসলে আপনি অনেক বড় একটা কষ্ট পাবেন। আমি জানি মেয়েরা এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারে না। সেটা হচ্ছে যে একটা মেয়ে একটা ছেলের কাছে তার ফিউচার দেখে। একটা মেয়ে যখন কোনো ছেলেকে চুজ করে সে তার ফিউচার দেখে, তার ভবিষ্যৎ আসলে ভালো কিনা, তার ক্যারিয়ার ভালো কিনা। অন্যদিকে একটা ছেলে যখন কোনো একটা মেয়েকে চুজ করে সে তার পাস্ট দেখে, অতীত দেখে। অর্থাৎ ছেলেরা মেয়েদের অতীত নিয়ে অনেক সন্দিহান থাকে। মেয়েরা খুব ফ্রেশ হবে, মেয়েরা আসলে এই ধরনের প্রেম ভালোবাসা, বিবাহ বহির্ভূত যে সম্পর্কগুলো ছিল, আচ্ছা এগুলোতে হচ্ছে লিপ্ত হবে না। অর্থাৎ ছেলেরা সবসময় অতীত দেখে আর মেয়েরা সবসময় ফিউচার দেখে। এটা একটা ইউনিভার্সাল, এটা মেয়েদের সাইকোলজি। আবার ছেলেদের মেয়েদের পাশ দেখে, এটা ছেলেদের সাইকোলজি। এখন একজন আরেকজনকে ব্লেম করতে পারে, যেমন ছেলেরা ব্লেম করে মেয়েদেরকে, মেয়েরা হচ্ছে টাকা পয়সা ছাড়া কোনো ছেলেদেরকে পছন্দ করে না। আবার মেয়েদেরও কিছু করার নাই, কারণ হচ্ছে যে সে যে ছেলের উপর ডিপেন্ড করবে, যেই ছেলেদের ছেলে তার সন্তানের বাবা মা হবে, ওই ছেলে অবশ্যই টাকা পয়সা থাকতে হবে, না হলে হচ্ছে তার সন্তানদেরকে লালন পালন করবে কিভাবে। আবার ছেলেরা আবার মেয়েদেরকে এই কারণে দেখে, সেই জিনিসটা মানতে পারে না যে তার সন্তানের মা হবেন একজন ব্যক্তিত্বহীন নারী, যে অতীতে অনেক ছেলেদের সাথে সম্পর্ক করেছে। সো দুইজনের জায়গা থেকেই বিষয়টা অ্যাকসেপ্ট করা যেমন কঠিন, আবার এটা আসলে সত্যিও যে এটাই আসলে রিয়েলিটি, ওদের সাইকোলজিটাই আসলে এরকম। এখন আমার আরেকটা কথা হচ্ছে, আমি এই প্রশ্নটা যখন নাজিম বললো এখনও উত্তর দিইনি, কেউ এই কথা বললে আমি এটা উত্তর দিই না, কারণ আমার কাছে এটার বেস্ট উত্তর হচ্ছে যে আহ, দু- যে ভাই আপনি আসলে করবেনটা কি আফসোস করা ছাড়া? আপনি তো আফসোস করা ছাড়া কিছু নাই। এর থেকে ভালো আপনি এটাকে একসেপ্ট করে নেন না ভাই, যে আম, এটাই রিয়েলিটি। আর যদি এরকম হয়ে যায় বিয়ের পর, বিয়ের আগে চেক করে দেখবো, তারপরও যদি হয়ে যায় তাহলে বিষয়টাকে একসেপ্ট করে নিব, মেনে নেব। কারণ এমন একটা যুগে আমরা বসবাস করি, এমন মেয়ে পাওয়াটা আসলে সম্ভব না। কারণ আপনি যদি এই ধরনের আইডিওলজি বিশ্বাস করেন তাহলে বিয়ের পর আপনি যেমন সাফার করবেন, প্রচণ্ড কষ্ট পাবেন, ঠিক একইভাবে ওই মানুষটাও কিন্তু আপনার দ্বারা কষ্ট পাবে। আরেকটা বিষয় হচ্ছে, একজন সাইকোলজিস্ট একটা কথা বলেছেন, যে আপনার যে কথাটা বলেছেন যে আপনার জীবনসঙ্গী, খুব দামি একটা কথা বলছেন, লেখাটা আমি সেভ করে রেখেছি। আপনার জীবনসঙ্গী যদি বর্তমানে একজন ভালো মানুষ হয় তাহলে সেটা যথেষ্ট। তার অতীত নিয়ে আপনার ভাবার বা চিন্তা করার কোনো কারণ নেই, কারণ মানুষের অতীত থাকতে পারে, অতীতে মানুষ ভুল করে এবং ভুল থেকে শিক্ষা নেয়। সুতরাং আমাদেরও উচিত আমাদের অতীত, আমরাও তো অতীতে অনেক ভুল করে থাকি, তাই না? তো তাই তার অতীত নিয়ে কখনো ভাববেন না। ছেলেরা এই জিনিসটা অনেক বেশি করে, স্পেশালি আমার মতো মানুষরাই আরও বেশি করে, কারণ হচ্ছে আমি নিজেও করে, এই কারণে রেকর্ডটা করতেছি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে আপনার পার্টনার যদি বর্তমানে আপনাকে ভালোবাসে, সে বর্তমানে আপনার প্রতি লয়াল হয়, তাহলে দ্যাটস ইনাফ ফর ইউ। সো আপনার অতীত নিয়ে ভাববেন না। আর অতীত যদি সামহাও জেনে ফেলেন, আপনি বিয়ের আগেই মাইন্ডসেটটা রাখেন, যদি আমি আমার ওয়াইফের হচ্ছে বা আমার পার্টনার হচ্ছে আমি পাঁচটা জেনে ফেলি সামহাও, তাহলে আমি ওই জিনিসটা একসেপ্ট করে নিব আর কি। তাকে এই জিনিসটার জন্য আমি ক্ষমা করে দেবো, এই জিনিসটার জন্য ব্লেম করবো না। ক্ষমা অনেক মহৎ গুণ, আল্লাহ তাআলা নিজে ক্ষমাশীল এবং তিনি ক্ষমাকারী বান্দাদেরকেই পছন্দ করেন। মানে আমি যে জিনিসটা বারবার বলছি, জিনিসটা আমাকে খুবই হেল্প করে, যে এই ফিলোসফিটা, সেটা হচ্ছে ভাই আপনি করবেনটা কি আসলে আফসোস ছাড়া, একটু আগেও বলেছি। এখন আপনার তো আসলে করার কিছু নেই, আপনার দিন শেষে আপনাকে আফসোসই করতে হবে, আপনি নিজেই আসলে কষ্ট পাবেন, জিনিসটা যত বেশি ভাববেন আপনার নিজের কাছেই খারাপ লাগবে। সো এর থেকে ভালো হয় যদি রিয়েলিটিটা আপনি অ্যাকসেপ্ট করে নেন। আরেকটা বিষয় হচ্ছে যে দুনিয়াটা না আসলে ফেয়ার না, লাইফটা আসলে কখনোই ফেয়ার না, যে আপনি যদি আসলে কঠোর পরিশ্রম করেন তাহলে সবসময় আপনি সফল হবেন। আপনি অনেক ভালো পরিশ্রম করে, ভালো মেধা, ভালো করে চেষ্টা করে অনেক সময় দেখবেন যে ব্যর্থ হয়ে যাবেন, আপনার হক আরেকজন নিয়ে যাবে, আপনার চাকরির আরেকজন কম যোগ্যতা আবার নিয়ে যাবে। সো লাইফটা কখনো ফেয়ার না। সো আপনি যদি ভালো হন তাহলে আপনিও ভালো কাউকে ডিজার্ভ করেন। এই জিনিসটা সত্যি, কিন্তু এই জিনিসটা আসলে রিয়েলিটি হয় না। আর একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনি ভালো তাই আপনার প্রাপ্য ভালো, আপনার ভালো কাউকেই পাওয়া উচিত। এই ধরনের একদম কনস্ট্যান্ট নিজের মধ্যে ভ্যারিয়েবল না রাখা, কারণ হচ্ছে যে এটা তো কোনো ট্রানজেকশন না। আপনি কাউকে বিয়ে করলেন, আপনি ব্যক্তিত্ববান হলেন, সো আপনি আপনার ওয়াইফকেও চাইলেন সেও ব্যক্তিত্ববান হবে। যেমন এই জিনিসটা আমি বারবার চিন্তা করি, যে না আমার যে বউ হবে সে কোনো দিনও হচ্ছে কোনো ছেলের সাথে প্রেম করতে পারবে না, তার কোনো কথা থাকতে হবে না। সে মানে আমি চাই যে তার জীবনে আমি একমাত্র পুরুষ হই,
আমি হচ্ছে একমাত্র ছেলে হই যাকে প্রথমে স্পর্শ করেছে। আমি হচ্ছে একমাত্র ছেলে হই যে তার চোখে চোখ রেখেছি। আমি হচ্ছে একমাত্র ছেলে হব যে তার কণ্ঠ শুনেছে, তার সাথে দুষ্টুমি করেছে, কথা বলেছে। আমার মতো যারা ছেলের পার্সোনালিটি তাদের কিন্তু মাইন্ডসেট এটাই থাকে যে আমার ওয়াইফের জীবনে একমাত্র পুরুষ হবে, তার পুরো জীবনে আমি একমাত্র। তো এই ধরনের বিশ্বাসটা আসলে না রাখা, এটা ভালো। এটা থাকলে আপনি যদি পান এমন মেয়ে সবারই ড্রিম গার্ল। যেমন আমি একটা কথা বলি যে আমি যদি এই ধরনের মেয়ে পাই তাহলে আমার কিন্তু ওই ধরনের মেয়েদের প্রতি খুবই কামনা কাজ করে, ডিজায়ার কাজ করে, যারা আসলে কোনোদিনও কোনো ছেলের সাথে কথা বলে নাই, কারোর স্পর্শ পায় নাই, কারোর সাথে কখনো প্রেম পায়নি। এই ধরনের মেয়েদের প্রতি আমি ফিজিক্যালি, সেক্সুয়ালি, সাইকোলজিক্যালি বা ইমোশনালি বা রোমান্টিক্যালি আমি খুব খুব ফিল করি এদেরকে। ডিজায়ার আমার কামনাটা অনেক বেশি কাজ করে। এমন মেয়ে যারা অনেকগুলো ছেলের সাথে প্রেম করেছে, তাদের প্রতি না আমার একদমই আকর্ষণ কাজ করে না। সে যত বেশি সুন্দরী হোক, যত বড়লোক হোক, যত কিছু হোক না কেন, ওই ধরনের মেয়েদের প্রতি আমার কোনো আসলে ফিলিং কাজ করে না আসলে মেয়ে হিসাবে আর কি। তারপরে যখন আপনি বিয়ে করবেন, বিয়ে করাটা আপনার দায়িত্ব। আপনার ফিল কাজ করুক আর না করুক, এটা আপনার একটা রেসপন্সিবিলিটি। আপনি যদি একবার বিয়ে করে ফেলেছেন, তো আপনার পিছিয়ে আর তাকানোর দরকার নেই। আপনি যখন একবার আর্মিতে জয়েন করেন এবং যুদ্ধের জন্য প্রস্তুত হন, ওই যুদ্ধে আপনি হারবেন কি জিতবেন এই জিনিসটা ভাবার আর সুযোগ নেই। আপনি অ্যাকসেপ্ট করে নেন, যুদ্ধ হয়, যুদ্ধ করবো অথবা মরবো, জিনিসটা অ্যাকসেপ্ট করে নেন। আপনি বিয়ের ক্ষেত্রে এরকম, আপনি যখন বিয়ে করেছেন আমার ওয়াইফের পাস্ট আছে কি নেই এটা আগে ভেবে নেন। হ্যাঁ, সো বিয়ের পরে জিনিসটা ভাইবেন না যে তোমার পাস্ট আছে কি নেই। কারণ এই বিয়েটা তো একটা ট্রানজেকশন, একটা লেনদেন না। হ্যাঁ, এটা হচ্ছে একটা দায়িত্ববোধ, ধর্মীয় একটা মহৎ একটা কাজ। সো আপনি এত বড় একটা সম্পর্ক বা কমিটমেন্টে যাচ্ছেন, সেখানে এই ঠুনকো একটা বিষয় যে তার অতীত আছে, অতীত অতীতে সে একটা ভুল করেছে। এখন বর্তমানে তো সে খারাপ মানুষ না। ওই যে সাইকোলজিস্ট বলেছিলেন, আপনার পার্টনার বর্তমানে একজন ভালো মানুষ, এটাই যথেষ্ট, অতীত নিয়ে ভাবার দরকার নেই। এই জিনিসটা অ্যাকসেপ্ট করে নেওয়ার চেষ্টা করা এবং বিয়ের আগে বারবার এই জিনিসটা আসলে চর্চা করা এবং নিজেকে বলা যে আমি যদি এমন কাউকে নাও পাই, আমি আসলে এই জিনিসটা আসলে অ্যাকসেপ্ট করে নেব। কারণ আমার এটা কোনো ট্রানজ্যাকশন না। আর দ্বিতীয়ত আপনার আসলে করার কিছু নেই, আফসোস ছাড়া। আফসোস করলে আপনি নিজেই কষ্ট পাচ্ছেন। তৃতীয়ত হচ্ছে আপনি এইভাবে ভাবতে পারেন যে আমি যেভাবে ভাবি আর কি, আমি আমার ভাবনাগুলো শেয়ার করছি। এটা হচ্ছে এইভাবে আপনি ভাবতে পারেন যে যে আম যে যে যেমন আমার মাথায় জিনিসটা আসে যে এই যে আমি এত কষ্ট করে নিজের ব্যক্তিত্ব ধরে রাখি, আমার কিন্তু বিভিন্ন জায়গা থেকে নক আসে, মেয়েরা চোখের ভাষায়, কথায় বা বিভিন্নভাবে বুঝায় যে আপনি কি আসলে বুঝেন না যে আপনাকে পছন্দ করি। আমিও নাছোড় বান্দা। আমি না, তুমি আমারে যতই বুঝাও, আমি বান্দা বুঝবো না। আরেকটা বিষয় হচ্ছে, আমার কথা হচ্ছে আমি বিয়ের আগে জীবনেও কোনোদিন প্রেম-টেম করব না। বিয়ে দিয়েই শুরু করব। এখন এই কারণে যত অফার-টফার আসে, এমন অনেক সুন্দরী মেয়ে দেখি, যারা মোটামুটি হচ্ছে আমি দেখি যে ওরা হচ্ছে আমার ড্রিম গার্ল। মানে ওদেরকে পাইলে আমার জীবন ধন্য হয়ে যাবে। সো ওদের সাথে খুব ইজিলি আমি প্রেম করতে পারবো, ফ্লার্ট করতে পারবো। কিন্তু যেহেতু আমি আসলে বিয়ের আগে কখনো প্রেম করব না, এখানে এই ধরনের ড্রিম গার্ল মেয়েদেরকে পেয়েও আমার ধারে কাছে হাতছাড়া হয়ে যায়। এবং আমি আফসোস করি যে আমার বিয়ে যদি আমার আম্মা দেয়, আম্মা যদি গ্রাম থেকে কোনো মেয়ে নিয়ে আসে, হচ্ছে আমার লাইফে আমার হাতে কত ভালো ভালো অপশন, আমি সেগুলোকে অ্যাভয়েড করতেছি, ইগনোর করতেছি। কারণ হচ্ছে আহ, যে আমি আসলে কখনো প্রেম করবো না। সো বিয়ে যদি এমন কারোর সাথে হয়ে যায়, যার থেকে প্রেম করলে আমি আরো বেটার কাউকে পেতাম, ডিজার্ভ করতাম, অবশ্যই প্রেম করলে আমার অপরচুনিটি বেশি, কারণ আমার চারপাশ, আমার ইউনিভার্সিটি দ্বারা আমি আরো বেটার কাউকে, আমার মতো কোয়ালিফাইড বা কম্পিটেবল কাউকে নিতে পারি। তো সেই ক্ষেত্রে আমার কাছে এই জিনিসটা মাঝে মধ্যে মনে হয় যে প্রেম করাটা আমার জন্য একটা ভালো সিদ্ধান্ত হতে পারে। যেটা বলছিলাম, মানুষ চলে আসে, যেটা বলছিলাম যে আমার বর্তমানে আমার লাইফে এত ভালো ভালো অপশন, এমন কিছু মেয়েদেরকে দেখি যারা অনেক সুন্দরী এবং আহ, তারা রিচ অ্যাজ ওয়েল অ্যাজ দে আর এডুকেটেড। সো দেখলে আমার কাছে মনে হয় যে আল্লাহ, ওদেরকে যদি কখনো বিয়ে করতে পারতাম এবং ওদেরকে যখন আমি যদি কোনোভাবে চোখের ইশারায় বা কথাবার্তায় প্রেমের প্রস্তাব দিই, ডেফিনেটলি তারা অ্যাকসেপ্ট করে ফেলবে, এটাও বুঝতে পারি। এবং কিন্তু আমি জাস্ট করি না, কারণ আমি হচ্ছে আমার রবের স্মরণ করি, আমি হচ্ছে আমার নৈতিকতাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করি এবং আমি বিশ্বাস করি আমি কখনো বিয়ের আগে প্রেম করবো। সো এই জিনিসটা হইতে পারে। এখন আমি জিনিসটা নিজেকে বলে রেখেছি যে বিয়েতে যদি এমন কাউকে পাই যার সাথে প্রেম করলে আমি আর অনেক ভালো বেটার অপশন পাইতাম, তারপর আমি আফসোস করব না। কারণ আমার জীবনের ইচ্ছা হচ্ছে আমি কখনো প্রেম করবো না, আমি বিয়ে করবো। সো এখন প্রেম করলে ভালো কাউকে পাইলেও বিয়ে করাটাই আমার জন্য আসলে আমার ইথিক্স বা ভ্যালুজের সাথে বেশি অ্যালাইন করে। তো যেটা বলছিলাম যে বিয়ে করলে হয়তো আমি তখন ভালো কাউকে পাওয়াটা আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। আর প্রেম করলে আমি হয়তো আরো ভালো কাউকে পাবো, তারপর হচ্ছে আমি বিয়ে করবো। আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় অনেক মেয়েরা যখন আমার সাথে কথা বলতে চায় বা আকার ইঙ্গিতে বুঝায় বিভিন্নভাবে অনেক কিছু, ইউনিভার্সিটিতে হোক বা আমি যখন ট্যুরে যাই, ট্যুরে গেলে হোক বা সোশ্যাল মিডিয়া হোক, তখন মানে উম, তারা মনে করে যে তাদেরকে আমি ইগনোর করি বা পাত্তা দিই না, তাদের সাথে কথা বলি না, মেসেজ সিন করে রিপ্লাই দিই না। কিন্তু বিষয়টা আসলে তাদেরকে পাত্তা দিই না এরকম না, কারণ এর মধ্যে অনেক মেয়ে আছে যারা আমার ড্রিম গার্ল, যারা আসলে সুন্দরী, যাদেরকে আসলে আমি ডিজায়ার করি, যাদেরকে আসলে ভালো লাগে আমার।
কিন্তু আমি পাত্তা তাদেরকে দেই না এরকম না। বরং আমি তাদেরকে ইগনোর করি বিষয়টা এরকম না। আমি আমার নিজের কামনাকে, নিজের ডিজায়ারকে, নিজের নবসকে হচ্ছে আমি ইগনোর করি। তাদেরকে না, বরং আমি আমার নিজের নবসকে ইগনোর করতেছি। কারণ আমি যদি তাদের একটা মেসেজে রিপ্লাই দিই, তারপর আবার একটা মেসেজ দিবে, আবার একটা কথা বলতে চাবে। সো এইভাবে একটা সময় গিয়ে আমি পারবো না। সো এর থেকে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আল্লাহ বলছে তোমরা জেনার ধারের কাছেও যাও না। সো এটাই বেস্ট। তাদের কোনো কথা বা তাদের চোখের ভাষার এগুলো ধারের কাছে না যাওয়াটাই আমার কাছে মনে হয় যে বেস্ট। যদি একবার আটকে যায় এখান থেকে বের হয়ে যাওয়াটা কিন্তু খুবই কঠিন। অনেকে মনে করে যে না আমি কখনো এগুলোর মধ্যে জড়াবো না, আমাকে এগুলো ধরবে, আমি আর 10টা ছেলের মতো না। আসলে বিষয়টা এরকম না। আল্লাহ আমাদের সাইকোলজি ভালো জানেন। এখানে আল্লাহ বলছেন যে তোমরা জেনার ধারের কাছেও যাও না। এখানে এই জিনিসটা সর্বোচ্চ সংখ্যক আমি অ্যাভয়েড করার চেষ্টা করি। আমার বড় ভাই ওইদিন বলতেছিল যে একটা মেয়ে আমাকে নক দিয়েছে, তো আমি রিপ্লাই দিইনি আর কি। তা আমার বড় ভাই বললো যে তুই তোর মেসেজ দিচ্ছে, তুই রিপ্লাই দিলি না কেন? আমি আসলে একটা কারণ, রিপ্লাই দিলেই সে মেয়ে মানুষ, কি রিপ্লাই দিব, আবার যদি আরেকটা মেসেজ দেয় এরকম ভয়ও কাজ করে। লাস্ট কয়েক মাসে কয়েকটি মেসেজ এরকম পাইছি, আর রিপ্লাই দেইনি আর কি। মেয়ে মানুষ দেখে সাধারণত রিপ্লাই দেই না আর কি। যদি খুব প্রয়োজন হয়, যেমন ভার্সিটি ডিপার্টমেন্টের কাজে, অ্যাসাইনমেন্টের কাজে, পড়ালেখার কাজে হতে পারে, বা সে যদি আমার স্টুডেন্ট হয় তাহলে হচ্ছে তার কথাবার্তা আমি খুব রিপ্লাই দিই। একবার যদি সে আমার স্টুডেন্ট থেকে বের হয়ে যায়, ধরেন কাউকে আমি আগে পড়াতাম, এখন পড়াই না, হ্যাঁ, তো এখন যদি সামহাউ সে আমাকে মেসেজ দিয়ে ফেলে, সো মোস্ট প্রবাবলি তার যদি কোনো প্রয়োজন হয়, কিছু জানতে চায়, তখন রিপ্লাই দিই। আর অন্যথায় যদি কথাবার্তা বলতে চাই, তখন আমি একটু ভয়ে থাকি যে না, তার মেসেজের কখন রিপ্লাই দিব না। সে আমার স্টুডেন্ট ছিল, ততদিন পর্যন্ত আমার দায়িত্ব ছিল, এখন রিপ্লাই দেয়। সো এই ধরনের মেসেজ আমি ইগনোর করি। বিষয়টা মানে বিষয়টা এরকম করি না যে তার সাথে প্রেম হয়ে যাবে। বিষয়টা এই কারণে যে যদি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যদি কিছু হয়ে যায়, প্রথম মেসেজের রিপ্লাইটা দিলে তো দ্বিতীয়টা দিতে হবে, নাহলে সে বুঝে যাবে ভাব। আর প্রথমটা যদি রিপ্লাই না দেয়, তাহলে বুঝবে যে হয়তো ব্যস্ত, কোনো কারণে রিপ্লাই দেয়নি, হয়তো ভুলে গেছে, গুরুত্ব নেই। তো চেষ্টা করা একদম ধারের কাছেই না যাওয়া, প্রথম মেসেজটা রিপ্লাই না দেয়। আমি ওই কাজটাই করি যদি আমার স্টুডেন্ট হয়, তখন হচ্ছে ওই কমপ্লিটলি তাকে ইগনোর করি। এই কারণে না যে তাকে আমি পাত্তা দিই না, তাকে আমি ঘৃণা করি, এই কারণে আমি আসলে চাই যে মেয়েদের কাছ থেকে দূরে থাকতে আর কি। এই জিনিসটা ধারের কাছেও না যেতে, কারণ সামনে গেলে যদি কন্ট্রোল করতে না পারে, সে যদি আমার স্টুডেন্ট থাকে অথবা সে যদি আমার ডিপার্টমেন্টে থাকে, পড়ালেখার কাজে থাকে, তখন পর্যন্ত আমি তার সাথে জাস্ট কমিউনিকেশন রাখার চেষ্টা করি। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে দেখেন, আমার কাছে মাঝে মধ্যে জিনিসটা বারবার মনে হয় যে এই যে এত কষ্ট করে নিজের নফস কন্ট্রোল করে লাভ কি, লাইফে এত এত ভালো অপশন আসতেছে, এত মেয়ে আসতেছে, আমি যদি দিন শেষে এমন একটা মেয়ে পাই যে জীবনে 4-5টা প্রেম করে আসছে, ক্লাস 5-এ একটা করছে, ক্লাস 9-এ একটা করছে, ইন্টার একটা করছে, ভার্সিটিতে ওঠায়ও 2-3টা করছে, তো তাহলে এমন একটা মেয়ে যদি আমার জীবনে প্রাপ্য হয়, যে যদি পেয়ে যাই, তাহলে আমার নিজেকে এত কষ্ট করে নিজেকে এত নিজের মানে ব্যক্তিত্ব ধরে রাখার লাভটা কি? আমি নিজেও তো প্রেমিক করতে পারি যদি ওই ধরনের মেয়ে আমার ডেস্টিনেশন। সো তখন আমি নিজেকে এভাবে সান্ত্বনা দিই। এক তো হচ্ছে আফসোস ছাড়া কিছু করার নেই। আমার নিজেকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে নিজেকে আমি এভাবে বলি যে সে হয়তো তার ব্যক্তিত্ব ধরে রাখতে পারে নাই। সে তার সতীত্ব ধরে রাখতে পারে নাই। এটা তো তার দোষ। এটা তার ব্যর্থতা। তার ব্যর্থতার জন্য আমি আমার নিজের ব্যর্থতা মানে আমি নিজেকে আসলে কেন নিজেকে ক্ষতি করব? সে ধরে রাখতে পারে নাই। এটা তার 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 খারাপ দিক, তাই না? তার ব্যক্তিহীনতা বা তার সতীত্বহীনতা। সো আমি আমার ব্যক্তিত্ব ধরে রাখবো আমার জন্য। আমি আরেকজনের জন্য কেন ধরে রাখবো? যে আরেকজন ভালো হলে আমি ভালো হবো। আরেকজন পড়ালেখা করলে আমি আমার রুমমেট পড়ালেখা করলে আমি পড়ালেখা করবো। দুনিয়ার মানুষ যদি আমার সাথে ভালো করে, তাহলে আমি ভালো করবো। দেখেন, মৃত্যুর পর কিন্তু আমাদের হিসাবটা আমাদেরই দিতে হবে। আরেকজন মানুষ যদি অন্যায় করে, তাহলে তার হিসাবটা তার দিতে হবে, তাই না? সো আরেকটা জিনিস আমাকে খুব ইন্সপায়ার করে, সেটা হচ্ছে যে যদি এমন কোনো মেয়েকে পাই যে তার ব্যক্তিগত জীবনে তার অনেকগুলো প্রেমে জড়ায় গিয়েছে, অনেকগুলো ছেলের সাথে হাত ধরে হেঁটেছে, প্রেম করেছে, চুম্মা দিয়েছে, কিস করেছে, জড়ায় ধরেছে, সো যত কিছু করা যায় সব করেছে, এটা তো তার ব্যর্থতা, সে তার ভুল, সে নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে পারেনি। এটা তো আমার দোষের কিছু না। তার ভুলের জন্য কেন আমি আমার নিজের ব্যক্তিত্বকে ধরে ব্যক্তিত্বটাকে নষ্ট করে ফেলবো? এই কারণে আমি নাজিমকে বলেছি যে নাজিম, ব্যক্তিত্ব কিন্তু জীবনে অনেক দামি একটা জিনিস। সর্বোচ্চ চেষ্টা করা ব্যক্তিত্বটাকে ধরে রাখা। ব্যক্তিত্ব ধরে না রাখলে যে হয় কি, যে আপনি যদি ব্যক্তিত্বহীনও হন, যে অনেক সময় ব্যক্তিত্বহীন হন, তাহলে যেটা হবে যে অনেক মেয়ে ধরেন আপনার সাথে একটা সময় আসবে, কথা বলতে চাবে, কিন্তু আপনার ওই ব্যক্তিত্বহীনতার কারণে একটা সময় আগ্রহ হারায় ফেলবে। এরকম অনেক ছেলেদের সাথে হয়, তারা কোনো একটা মেয়ের সাথে পছন্দ করে কথা বলে, তারপর হঠাৎ করে কথা বলা বন্ধ করে দেয়। এটার কারণটা হচ্ছে সে জেনে যায় যে এই মেয়ে হচ্ছে ওই যে যেটাকে প্রচলিতভাবে বলে 12 বাতারি। এর আগে অনেক ছেলেদের সাথে কথা বলেছে। তো হঠাৎ করে এই কারণে তারা কথা বলা বন্ধ করে দেয়। তার মানে আপনার জীবনে অনেক ভালো অপরচুনিটি আসবে আপনার ব্যক্তিত্ববান হওয়ার ক্ষেত্রে। ব্যক্তিত্ববানের ক্ষেত্রে ওভারঅল পুরো লাইফে সবকিছুকে বুঝাচ্ছি, কিন্তু আজকে আমি এক্সাম্পলটা দিচ্ছি বিয়ের ক্ষেত্রে। হ্যাঁ, আপনি বিয়ে করলে একটা ব্যক্তিত্ববান নারীকে পাবেন, মেয়েকে পাবেন। ব্যক্তিত্ববান বলতে
মানে নিষ্ঠাবান হওয়া, সততা হওয়া, ওই সব কিছুকে বুঝাচ্ছি। আপনি যখন স্কুলে থাকেন তখন হচ্ছে আপনার নোটগুলা, আপনার পড়ালেখাটা দুর্বল স্টুডেন্টদেরকে দেওয়া, এটা একটা ব্যক্তিত্ববান হওয়া, মানুষের কমিটমেন্টটা রাখা, মানুষের ওয়াদাটা ভঙ্গ না করা, মানুষকে হেল্প করা, বিনয়ী হওয়া, হেসে কথা বলা। সো ওভারঅল সব কিছু আপাতত কথা বলছি মেয়েদের বিষয়টা নিয়ে। সো ওই মেয়ে ওই বা আমার ওয়াইফ তার ব্যক্তিত্ব ধরে রাখতে পারে, এটা তার ব্যর্থতা। তার জন্য আমি কেন নিজের ক্ষতিটা করবো? এটা আরেকটা বিষয় হচ্ছে, এটা তো কোনো ট্রানজাকশন না। তো সে আমাকে ভালো ব্যক্তিত্ব দিতে পারবে, তাই আমি তাকে ভালো ব্যক্তিত্ব দিব। সো এটা কোনো লেনদেন না। এটা একটা। আরেকটা বিষয় হচ্ছে, আপনি আপনার ওয়াইফের প্রতি আপনি নিজে একজন ব্যক্তিত্ববান এবং আপনি বিয়ে করার পর দেখলেন যে সে আসলে তার ব্যক্তিত্ব ধরে রাখতে পারেনি। তাহলে এটা আপনার একটা মহত্ব না? যে আপনি ছেলে হয়েও তা আপনার নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে পেরেছেন এমন একটা সমাজে যেখানে ছেলেদের খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর সে একটা মেয়ে হয়েও নিজের সতীত্ব ধরে রাখতে পারেনি। সো এটা তার ব্যর্থতা, তাই না? তো তাহলে আপনি তাকে আসলে ইহসান করতে পারতেছেন। একটা ইহসান হলো না তার প্রতি। একটা মেয়ে তার ব্যক্তিত্ব সে ধরে রাখতে পারে নাই, তারপর আপনি তাকে ভালোবাসেন। আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা করা একটা মহৎ গুণ। আর ছেলে হয়েও আসলে আপনি নিজের ব্যক্তিত্বটাকে ধরে রেখেছেন। এটা কিন্তু একটা ভালো বিষয়। আরেকটা জিনিস মাথায় আমার আসে যে, কোনো একটা মেয়ে যদি বিয়ের আগে একাধিক প্রেম করে, সম্ভাবনা অনেক বেশি বিয়ের পরও সে প্রেম করবে, পরকীয়া করবে। বিয়ের পরও সে আমার সাথে যদি কোনো ঝগড়া হয় বা যেন মান অভিমান হয়, তাহলে আরেকজন ছেলেকে মিস করবে। এবং বা এরকম হইতে পারে যে বিয়ের আগে যদি একাধিক সম্পর্ক থাকে, তাহলে একাধিক মানে সম্পর্কে থাকা মেয়েরা সাধারণত একটা ছেলের প্রতি তারা লয়াল হইতে পারে না। কারণ বিভিন্ন ছেলের মধ্যে বিভিন্ন ভালো দিক থাকে। কেউ খুব রোমান্টিক হয়, কারো টাকা পয়সা বেশি হয়, কেউ খুব মানে ট্যুরবাজ হয়, ভালো ঘোরাঘুরি করে, কেউ ভালো রেস্টুরেন্টে খেয়েছে। সো বিভিন্ন ছেলে। সো আপনি যখন বিয়ে করবেন এই ধরনের মেয়েদেরকে, যারা অনেক ছেলেদের সাথে সম্পর্ক ছিল, ফ্লার্ট ছিল, তারা বিয়ে করলে এই এই ধরনের ছেলেদের প্রতি তাদের লয়ালটি থাকাটা একটু কঠিন। এই জিনিসটা আসলে একটু ডিফিকাল্ট। তো এটাকে আমি স্কিপ করলাম, কারণ এটার কোনো অ্যান্সার আমার কাছে আপাতত নাই। তবে আপনি চেষ্টা করবেন আপনার বউয়ের সাথে একজন ভালো মানুষ হওয়ার। উম, টাকাবান, আপনার টাকা ইনকাম করার চেষ্টা করবেন, ব্যক্তিত্ববান হওয়ার চেষ্টা করবেন, রোমান্টিক হওয়ার চেষ্টা করবেন, তার সাথে সময় দেওয়ার চেষ্টা করবেন। তাহলে যেন সে আপনার প্রতি লয়াল হওয়ার ওই সুযোগটা পায় আর কি। এটা একটা ভালো আইডিয়া। ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য। যদি কোনো একটা ছেলে বিয়ের আগে একাধিক সম্পর্কে থাকে, তাহলে দেখা যায় বিয়ের পর তার ওয়াইফের প্রতি সে লয়াল হতে পারে না। আরেকটা এই কোশ্চেনটার অ্যান্সারটা হচ্ছে, আহ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা, এটার অ্যান্সারটা হচ্ছে যে, মেয়েরা সাধারণত বিয়ের পর অনেক সাংসারিক হয় এবং খুবই লক্ষ্মী হয়। সো মেয়েদের যদি বিয়ের আগে মানে একাধিক সম্পর্ক থাকে, তারপর তারা বিয়ের পর খুব লক্ষ্মী এবং ভালো মেয়ে হতে পারে। বাংলাদেশের কনটেক্সট এটা হতে পারে। আর এটা হচ্ছে, বিয়ের পর আপনি খেয়াল করবেন যে আপনার ওয়াইফ বর্তমানে ভালো মানুষ কিনা। তার যদি বর্তমানে এসেও যদি দেখেন আগের ছেলেদের সাথে, আগের এক্সদের সাথে কথা বলছে, তাহলে হয়তো আপনি স্টেপ নিতে পারেন, তার সাথে থাকবেন না না থাকবেন। কিন্তু বিয়ের পর যদি দেখেন সে লয়াল, তাহলে আপনার উচিত তার প্রতি লয়াল হওয়া, তার পাশ নিয়ে ঘাটাঘাটি না করা। তো যেটা বলছিলাম যে, তার ব্যক্তিত্বের জন্য কেন আপনি আপনার নিজের ব্যক্তিত্ব নষ্ট করবেন? সে মেয়ে হয়ে ধরে রাখতে পারেন, আপনি ছেলে হয়ে ধরে রাখতে পেরেছেন। বরং আপনি ছেলে হয়ে ধরে রাখতে পেরেছেন, এটা আপনার একটা মহৎ গুণ। আপনি তার প্রতি ইহসান করছেন। আর এটা হচ্ছে, লাইফটা আসলে কোনো ট্রানজেকশন না। আপনি ভালো দেখে আরেকজন ভালো পাবেন। অনেক সময় আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য নেয়। আর হ্যাঁ, এটা ভাবাটা একটু কষ্টকর যে, আপনার যে ওয়াইফ হবে, আপনার সন্তানের যারা মা হবে, তারা এর আগে অনেকগুলো প্রেম করেছে, মানে অনেকগুলো সম্পর্কে জড়িয়েছে, একজন একজনের হাত ধরে হেঁটেছে। ওই ছেলের সাথে তার কোনো গোপন ভিডিও আছে, অন্তরঙ্গ। আর ওই ছেলের সাথে হয়তো তার ওই ছেলের সাথে জড়িয়ে ধরেছে, কিস করেছে, চুম্মা দিয়েছে। সো এই ধরনের অনেক মানে ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ার কারণে এখন থাকতে পারে। সো সে যদি বর্তমানে একজন ভালো মানুষ হয়, তারপর চেষ্টা করো ওই জিনিসগুলোকে অ্যাভয়েড করা। আমি জানি জিনিসটা আসলে খারাপ এবং কষ্টকর, এমন একজন মেয়েকে বিয়ে করা। কিন্তু আসলে আমি জিনিসটা বলি যে, আপনার তো আসলে করার কিছু নেই। তো ওই যে সবাই নিজেকে এই জিনিসটা ভাবা যে, আমি একজন মহৎ মানুষ, আমি ক্ষমা করে দিতে পেরেছি, আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি। এটা আসলে কয়জন ছেলে পারে নিজের ব্যক্তিত্ব ধরে রাখা এবং বিয়ের পর এত কিছু জানার পরও আরেকজনকে ভালোবাসা, লয়াল হওয়া, যার নিজের কোনো পাস্ট নাই, আরেকজনের পাস্ট থাকার পরও তাকে ক্ষমা করে দিয়েছে। সো এই জিনিসটা আসলে চেষ্টা করে, এটা আসলে অনেক বড় একটা মহত্বগুণ। এটা ভাবলে আমার কাছে ভালো লাগে। আর এটা হচ্ছে, আপনি জিনিসটা বারবার যত ভাববেন তত বেশি আপনি আফসোস করবেন। সো আপনি আসলে আফসোস করার ছাড়া কিছু নেই। এই কারণে এই ডুয়ালিটিটাকে আপনি অ্যাকসেপ্ট করে নেন। আমার মনে হয় এটাই আপনার জন্য ভালো। আর সর্বশেষে যে জিনিসটা আমি বলি, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে যে, জীবনে না এত অহংকারী না হওয়া। এটা আমাকে খুব হেল্প করে। জীবনে এত অহংকারী হয়েন না, এত অ্যারোগেন্ট হয়েন না যে, না আমি একটা ভালো ছেলে ছিলাম না। আমি আমার যেমন 25 বছর বয়সে কোনো মেয়েদের সাথে কখনো হাত ধরিনি, ইন্টেনশনালি কারো হাত ধরিনি, টাচ লেগে যেতে পারে। কোনো মেয়েদের সাথে কোনো রোমান্টিক প্রেম আলাপ কখনো আমি করিনি। রোমান্টিক কথা আলাপ হতে গেলে মেসেঞ্জারে, আমি তো ফেসবুক চালাই না, আর টেলিগ্রাম হোক বা মেল হোক, তখনই আমি ওই জিনিসটা ইগনোর করি। এক্সেপ্ট যদি আমার স্টুডেন্ট হয়, তখন হচ্ছে স্টুডেন্ট হিসাবে দেখা যায় অনেক কথা বলছি। আমার মনে হয় আমি মেয়েদের সাথে প্রথম কথা বলছি আমার স্টুডেন্ট হিসাবে। আবার অনেক মেয়েদের সাথে যদি কথা বলি, তখন দেখি যে সে আসলে ছোট কিনা। বয়সে যদি অনেক ছোট হয়, তাহলে তাকে আদর করি।
তার সাথে কথা বলি। কারণ সে তো তখনও মেয়ে হয়নি, পরিপূর্ণতা এখনো লাভ করেনি। সো ওই জিনিসটা আমি কম্প্রোমাইজ করি। সো যদি কোনো মেয়ে সামহাও কলেজে উঠে যায়, সো তার মানে সে বড় হয়ে গেছে। যদি কোনো মেয়ে 9-10 এ উঠে যায়, 8 পর্যন্ত ধরে রাখা যায় যে সে একটা বাচ্চা। কিন্তু যদি সে 9-10 এ উঠে যায়, ধরে রাখবেন যে সে অনেক কিছু বুঝে গেছে। তো তার সাথে আমার ফিলোসফি হচ্ছে ক্লাস 9 পর্যন্ত উঠলে তারা অনেক বড় হয়ে যায়। সো ক্লাস 9 এ যদি উঠে যায়, তখন তাদেরকে মানে তাদের সাথে রোমান্টিক কথাবার্তা না পড়ার কারণ তারা আপনার প্রতি দুর্বল হয়ে যেতে পারে। আর যদি আপনি স্টুডেন্ট হয়, যেমন বর্তমানে আমি একটা স্টুডেন্ট পড়াই, সে কিন্তু ইন্টারে পড়ে এখনো। সে মেয়ে, বাই দ্য ওয়ে, সেকেন্ড ইয়ারে পড়ে। তো তাকে কিন্তু আমি অনেক আদর করি। এবং আমি এটা ধরে রেখেছি, ও আগামী মাসে এইচএসসি পরীক্ষা দিবে। সো আগামী মাসে এইচএসসি পরীক্ষা দিলে মেসেজ দিলেও কোনো কথাবার্তা আমি বলবো না কখনো, ওই রিপ্লাইও দিব না আর কি। এখন সে আমার স্টুডেন্ট, আমার রেসপন্সিবিলিটি তার সাথে কথা বলা, এবং আমি তাকে যে অনেক আদর করি, তার সাথে সুন্দর করে কথা বলি, এটা কিন্তু ওর আম্মাও খুব পছন্দ করে। যেমন আপু খুবই পছন্দ করে যে ওনার মেয়েকে যে আমি এত আদর করে পড়াই, সুন্দর করে পড়াই। এবং এই স্টুডেন্টটাকে পড়ানো নিয়ে যে গত 1 বছর ধরে আপু কত চেষ্টা করতেছিল, আমাকে কতভাবে রিকোয়েস্ট করার চেষ্টা করতেছিল, আমি বারবার হচ্ছে আমি না করে দিছি, যাই পড়াবো না পড়াবো না পড়াবো না। তো তারপর অনেক আমার বন্ধু এনায়েত, ও বললো যে ও ভাগ্নিও, ও বললো যে মতি খুব বিপদে পড়ে গেছি, একদমই টিচার পাইতেছি না, আগামী মাসে পরীক্ষা, এখন কিছু করার নেই, কোনো রকম ভাই একটু হেল্প কর। তো তারপর ফাইনালি হচ্ছে আমি অ্যাকসেপ্ট করি আর কি, মেয়ে স্টুডেন্ট হওয়ার সাথে। আর এর আগে আরেকটা মেয়ে স্টুডেন্ট পড়ানো নিয়ে কথা আসে, ইন্টার সেকেন্ড ইয়ার, আমি ওদেরকে ডিরেক্টলি বলে দিয়েছি যে আমি মেয়ে স্টুডেন্ট পড়াই না। সো এখন থেকে আমি জিনিসটা করেছি, কোনো প্রকার মেয়ে স্টুডেন্ট পড়াবো না, এটা আমার শেষ মেয়ে স্টুডেন্ট পড়ানো। আপু অনেক রিকোয়েস্ট করেছে, এই কারণে আমার বন্ধু ভাগ্নিকে আমি পড়াচ্ছি। সো মেয়ে স্টুডেন্ট পড়ানো বাদ, যদি সে ক্লাস 8 পর্যন্ত পড়ে তাহলে তাকে পড়ানো যেতে পারে, আর যদি ছোট হয় তাহলে পড়াবো। সো এই জায়গা থেকেও কিন্তু নিজেকে স্যাক্রিফাইস করছি। ভার্সিটিতে এসেও কিন্তু চোখ নিচে, ভার্সিটিতে এসে যদি মেয়েদের সাথে কথা বলতে হয়, তাহলে আমি যে কাজটা করি, আমি হচ্ছে চোখ নিচে রেখে কথা বলি, কখন তার চোখে চোখ রেখে কথা বলি না, আই কন্ট্যাক্টটা মেনটেন করি না। কারণ আই কন্ট্যাক্টটা মেনটেন করলে না একটা অন্তরঙ্গতা চলে আসে আর কি, হ্যাঁ। সো যেন চোখে চোখে কোনো কথার সুযোগ না থাকে। সো এই চোখটি রেখে কথা বলি, যদি সামহাও কোনো মেয়ের সাথে হঠাৎ করে বাস থেকে নামতে গিয়ে চুপ করে যায়, সাথে সাথে চোখটা নামিয়ে ফেলি। বাসেও চেষ্টা করি মেয়েদের পাশে না বসার, ক্লাসেও চেষ্টা করি মেয়েদের আশেপাশে না বসার, কাউকে মেসেজ দিয়ে কথা না বলার। ইভেন পড়ালেখা বিষয়েও একটা ছেলের কাছে আমি জানতে পারি, একটা মেয়ের কাছে আমি জানতে পারি যে আজকের পড়াটা কি, কখনো আমি মেয়েদেরকে মেসেজে জিজ্ঞাসা করি না পড়াটা কি। তো এইভাবে হচ্ছে আমি আমার নফসের হেফাজত করি। তো যেটা বলছিলাম যে জীবনে কখনো হচ্ছে এত হচ্ছে অহংকারী না হওয়া। যে এই যে অ্যারোগেন্সটা নিজের মধ্যে ধরে রাখা যায় না, আমি জীবনে কখনো প্রেম করি নাই, সবসময় নিজেকে কন্ট্রোল করে রাখছি, প্রত্যেকটা মুহূর্তে এত অপশন থাকার পর আমি কখনো এমন এক মেয়েকে অ্যাকসেপ্ট করবো না যে অনেকগুলো প্রেম করেছে, এই ধরনের অহংকার না রাখা। কারণ এই যে আপনি কখনো প্রেম করেন না, এটা শুধু আপনার মহত্ব না, কিন্তু এখানে কিন্তু আল্লাহ তাআলারও কিন্তু অনেক বড় মহত্ব ছিল। আল্লাহ তাআলা আপনাকে এই জিনিসগুলো থেকে বাঁচিয়েছে। যেমন আমি যখন ইন্টারে পড়তাম, তখন একটা মেয়ের সাথে তো প্রেম হয়েই গিয়েছিল। তারপর আমি যেই কাজটা করেছি, তখন তারপর হচ্ছে ইন্টারে থাকতে এরকম মনে হয় 2টা মেয়ের সাথে একদম হয়ে যাবে ভাব। একটা মেয়ে তো আমার ফেসবুক আইডিও নিয়ে রেখেছে। তো পরবর্তীতে ওই ফেসবুক অ্যাকাউন্ট আমি আর জীবনেও খুলিই নেই। সো এটা বাদ। ও বলতেছে যে এইচএসসি পরীক্ষার পর নাকি দেখা করবে আমার সাথে। আমি বলতেছি আর কাজ নেই, তোমার সাথে আমি দেখা করব। তো ফেসবুক অফ তার সাথে কথা হয়নি। আরেকটা মেয়ের সাথে তো পুরো প্রেম হয়ে যেতেছিল। মানে হয়েই যাবে এমন একটা ভাব। ওই মেয়েরই গুরুত্বটা বেশি ছিল। সো তো আমি এমনভাবে হচ্ছে ইগনোর করি বিষয়টাকে, যেহেতু আমার সোশ্যাল মিডিয়ায় আমার সাথে কথা বলেনি, এবং ওই মেয়েটা বিতর্ক করতো, পরবর্তীতে আমি বিতর্ক যাওয়া বাদ দিয়ে দিই, বিতর্কতেও যাই না। একদিন তো দেখা হয়ে যাবে। তো ওই মেয়েটা একটা ছেলের মাধ্যমে বলতেছিল যে মতিউর ভাইয়াকে বলো, আমার 1 ক্লাস ছোট ছিল আর কি, যে উনি যেন অপেক্ষা করে। সো ওই যখন শুনছে যে ওই মেয়েটা ওইখানে আছে, আমি তাড়াতাড়ি ওইখান থেকে বের হয়ে আমি ইয়েতে চলে আসছি, হেঁটে হেঁটে। তখন আমার পকেটে ভাড়াও নেই, 1 টাকাও নেই। ওই মেয়েটার কথা শুনে আমি ওই ওই ইয়েটা থেকে, ওই একাডেমিক ভবনটা থেকে আমি আমার হোস্টেলে আমি চলে আসি আর কি। সো যাই হোক, আমি মানে যেটা বললাম যে ইন্টারে এরকম একটা সুযোগ হয়ে গিয়েছিল। তো এই যে বললাম, এখানে কিন্তু যদি হয়ে যেত, যদি আমি আটকে যেতাম, যদি ওর মায়ায় পড়ে যেতাম, সো এখানে আল্লাহ এই যে বিষয়গুলোতে আল্লাহ তাআলার কিন্তু একটা রহমত ছিল। আল্লাহ তাআলা কিন্তু অনেক জায়গায় আমাদেরকে হেল্প করেছে। নাহলে আমি হয়তো আমার লাইফে 9-10 ইন্টারে, কারণ তখন তো আমরা এত কিছু বুঝি না, কন্ট্রোল করার ক্যাপাসিটিও থাকে না যে আমি আমার সারা জীবন কখনো প্রেম করবো না, প্রেম করা ভালো কি খারাপ। সো এই কারণে মানে জীবনে এই ধরনের অহংকার কখনো নিজের মধ্যে পোষণ না করে রাখা। আমি কখনো প্রেম করিনি, আপনি কখনো প্রেম করেননি, বিষয়টা এরকম না। আপনি নিজের ব্যক্তিত্ব ধরে রেখেছেন, এরকম না। এখানে আল্লাহ তাআলার অনেক বড় একটা হেফাজত ছিল। আল্লাহ তাআলা আপনাকে সহায়তা করেছে বলেই পেরেছেন। এই জিনিসটা আমি রিলেট করতে পারি। আসলে আমার অনেক মেয়েদের সাথে একদম প্রেম হয়ে যাবে একদম ভাব গিয়েছিল। অনেক মেয়ে না, মানে এরকম 2-3 জনের সাথে। আ আ কিন্তু সেই জায়গা থেকেও আমি
বেঁচে আসতে পেরেছি, কমিউনিকেশন রাখি নাই, ইগনোর করেছি, আল্লাহ আমাকে হেল্প করেছে, তাদের প্রতি আমার কখনো মায়াও কাজ করেনি, ফিলিংও কাজ করেনি, অনুভূতিও কাজ করেনি। সো এই যে এটা তো আমার আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। সো আপনি যদি জীবনে কখনো প্রেম না করে থাকেন তাহলে হচ্ছে আম এটা নিজের ক্রেডিট ভাবার দরকার নেই। আপনি নিজের নফসকে অনেক সংযত করে রাখতে পারেন, নিজে অনেক ব্যক্তিত্ববান। বরং এখানে আল্লাহ তাআলা অনেক বড় একটা নিয়ামত ছিল। এই কারণে আপনি যাকে বিয়ে করবেন তার যদি অতীতে এমন কোনো ঘটনা থাকে, আমি জানি এটা কষ্টকর, আমার নিজের কাছে এটা মেনে নেওয়াটা খুবই কষ্টকর। যেহেতু আমি নিজেকে এত মানে আমার এত ভালো, ভালো অপশন আসে, এত সুন্দর, সুন্দর মেয়েদের থেকে অপশন আসে, যাদেরকে দেখলে আসলেই মনে হয় এরা আমার ড্রিম গার্ল। কত সুন্দরী, কত ভালো, কত সুন্দর হাত। আল্লাহ এদেরকে যদি বিয়ে করতে পারি তো আমার জীবন ধন্য হয়ে যাবে। আ আ কিন্তু এদের সাথে বিয়ে করাটা সম্ভব না। আ কিন্তু প্রেম করাটা আমার জন্য খুবই ইজি। আর বয়সটা আসলে এরকম যে একটা মেয়ের হাত ধরা, হাঁটা, তার গাল ধরা, তার চুল ঠিক করে দেয়। এই জিনিসটা তো আসলে সবারই ভালো লাগে ছেলে হিসাবে। তো কিন্তু আসলে নিজের নফসকে কন্ট্রোল করা অনেকটা বড় বিষয়। সো এই কারণে বললাম যে এই যে জীবনে প্রেম না করা, এটা আসলে নিজের ক্রেডিট হিসাবে সবসময় মেনে না নেওয়া, এই অ্যারোগেন্সিটা নিজের মধ্যে না রাখা। বরং এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত আপনার জন্য, আমার জন্য। সো এই কারণে আপনার ওয়াইফের যদি পাস্ট থাকে তাহলে সে বর্তমানে একজন ভালো মানুষ, এতটুকুই যথেষ্ট। তার অতীত নিয়ে কখনো হচ্ছে বেশি খোঁচাখুচি তার অতীত নিয়ে বেশি খোঁচাখুচি না করা, তার সাথে জুলুম না করা, তার অতীত জেনে ফেলার পরও সে বর্তমানে একজন ভালো মানুষ, এটাই যথেষ্ট। আর আপনি আপনার জীবনে কখনো প্রেম করেননি, এটা যেন আপনার কখনো অ্যারোগেন্স না হয়। কারণ এটাতে শুধু আপনার ক্রেডিট না, আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত ছিল। আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে দিয়েছে এই ধরনের ফিতনা থেকে। এই কারণে আপনি বেঁচে গেছেন, আপনার ব্যক্তিত্ব ধরে রেখেছেন। আর সবসময় চেষ্টা করা, ইস্তেগফার পড়া, সবসময় আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমি যেন আমার নফসকে কন্ট্রোল করতে পারি। নফস অনেক খারাপ জিনিস এই যুবক বয়সে। সো নফসের তাড়না থেকে বেঁচে থাকাটা খুবই কঠিন। সর্বোচ্চ চেষ্টা করা। আরেকটা হচ্ছে জেনা ব্যভিচার থেকে একদম দূরে থাকা। কখনো কোনো মেয়ের সাথে চোখে রেখে কথা না বলা, চোখ নিচে রেখে কথা বলা। আর সোশ্যাল মিডিয়ায় যদি কোনো মেয়ে নক দেয় তখন হচ্ছে কোনো প্রয়োজন ছাড়া বা তার যদি হেল্প লাগে, হেল্প করা ছাড়া আপনি কখনো তাদের সাথে কথাবার্তা বেশি একটা বলবেন না। কমিউনিকেশন যত সম্ভব দূরে রাখার চেষ্টা করা। আর ভার্সিটিতে উঠলে ফ্রি মিক্সিং না করা। আমি ছেলে মানুষ, আমার মেয়ে ফ্রেন্ড কেন থাকবে? ছেলেদের যেন কোনো মেয়ে ফ্রেন্ড না থাকে, এই ধরনের আপনি মানে অভ্যাসগুলো করেন না। এগুলো হচ্ছে আরেকটা ফিতনা। কারণ এর মধ্যে করলেও প্রেমের একটা সম্ভাবনা হয়ে যেতে পারে। আপনি মেয়েদের সাথে কথা বললে, তার সাথে ফ্রেন্ডশিপ করলে অটোমেটিক একটা মায়া জড়া যেতে পারেন। তখন ওটা থেকে কিন্তু বের হয়ে যাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে। তো এই জিনিসগুলো থেকে সর্বোচ্চ চেষ্টা করা দূরে থাকা। কোনো মেয়ে যদি কখনো মেসেজ দেয়, যদি দেখেন যে এই মেসেজের রিপ্লাইটা তার প্রয়োজন, একান্ত খুবই দরকার, সেটা বিপদে পড়ছে, সেক্ষেত্রে তাকে আপনি রিপ্লাই দেওয়া। আর তার সাথে কথা বলার সময়, মেয়েদের সাথে কথা বলার সময় খুব হেসে, তার চোখে চোখ রেখে কখনো কথা বলবেন না। এগুলো থেকে একটা ফিতনার আশঙ্কা থাকতে পারে। আম তার সাথে যখন কথা বলবেন, চোখ নিচে রেখে কথা বলবেন, যতটা সম্ভব সংযত রেখে নিজের সাথে কথা বলা। আরেকটা বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রেম ভালোবাসার রিলেটেড কখনো নাটক বা কোনো ছবি এগুলো না দেখা। এগুলো দেখলে আপনার মধ্যে ওই ফিলিংসটা তৈরি হবে, তাহলে ওই ডিজায়ারটা কাজ করবে। কারণ আমাদের ছেলে হিসাবে বিয়ে করতে তো অনেক লেট হবে, প্রায় ৩০ বছরের মতো লেগে যাবে। সো এত বছর নিজের নফসকে কন্ট্রোল করে রাখাটা খুবই কঠিন। এই কারণে অনেক ছেলেরা কী করে, যেহেতু বিয়ে করাটা খুব কঠিন হয়ে যাবে তার জন্য, সো সেই প্রেমের মাধ্যমে ওই বিয়ে করাতে যে ফিলিংটা পায় সেটা সে অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে বিয়েটা দেরিতে করলে তার সমস্যা হয় না। এই ক্ষেত্রে যে সকল ছেলেরা প্রেম করবে না কোনদিন রিলিজিয়াস কারণে, স্রষ্টার ভয়ের কারণে, আমি কোনো কারণে যদি নিজেকে কন্ট্রোল করতে না পারি, প্রায় বলি যে আল্লাহ আপনাকে হেফাজত করেন, আল্লাহ আহ, আহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটা হচ্ছে যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন। আমি এই কথাগুলো বলি মনে মনে, এইভাবে বলা, আল্লাহ তাআলার কাছে হচ্ছে আশ্রয় প্রার্থনা করা। কারণ রিলিজিয়ন ছাড়া এই জায়গা থেকে বের হওয়ার আমি আসলে অন্য কোনো ভালো আর উপায় দেখি না। সো এইভাবে নিজেকে সর্বোচ্চ চেষ্টা করা, এবং আল্লাহর কাছে আপনি চান যে আল্লাহ আমি আমার নফসকে হেফাজত করতে চাই। আপনি যদি চান তাহলে আল্লাহ আপনাকে যেভাবে যাবেন সেই জিনিসটা দিবে। সো আপনি যদি মন থেকে এই জিনিসগুলো চান যে বিয়ের আগে আপনি কখনো কোনো অবৈধ সম্পর্কে লিপ্ত হবেন না, বিয়ে ছাড়া হচ্ছে প্রেম ভালোবাসা বহির্ভূত কোনো সম্পর্কে আপনি লিপ্ত হবেন না, তাহলে হচ্ছে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে হেফাজত করবেন।